Assalamu alaikum. Good evening, everyone. Today we are going to highlight on a very important topic, not in oculopathy, actually in ophthalmology, because the epiphora is very common in our practice. Whatever the subspecialty or whatever the practice it is, all of us we encountered this problem. So first of all, I will highlight some issues on epiphora. Then I will discuss some tips and tricks on DCR surgery. So epiphora means we know watering is two types: lacrimation and epiphora. Lacrimation means when there is any excessive watering due to irritation in the ocular surface, and epiphora means when there is any obstruction in the lacrimal passage system, drainage system. So, but if sometimes patient comes with watering without any irritation on the ocular surface, with patterned lacrimal drainage system, and we don't find any obvious reason for this epiphora. So sometimes we call it as unexplained. Actually, is it unexplained or we are overlooking some findings? So we have to find out that. Okay. Just look at this young girl. If you look at the angle of the, if you look at the medial cancers, you will find angulation. Century Angulation of the medial cancers. So it actually, this is a big sign, the parrot beak model, and this is a sign of a syndrome called Centurion syndrome. Centurion syndrome is basically it also a medial cancer anomaly, idiopathic. We don't know the reason, but idiopathic, and the patient usually presents with epiphora with patterned lacrimal drainage system. This syndrome was first described by Sullivan et al. এই নামটা আসছে because of the facial appearance of the Roman soldiers. ওদের এরকমই চেহারা, একদম prominent nasal bridge, এবং ওই ধরনের faces এদের থাকে এই ধরনের পেশেন্ট। এবং মেইন প্যাথোজেনেসিস যেটা হয় যে এটার abnormal insertion, anterior insertion of the medial cancer tendon থাকে with prominent nasal bridge. So কি হয় যে the punctum is coming out of the lacrimal leg. আমরা যখন স্লিট ল্যাম্পে আমরা যখন এক্সামিন করি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা যখন স্লিট ল্যাম্পে এক্সামিন করি, আমরা যখন পাংটাম দেখি, we cannot see the punctum without pulling the eyelid. আমাদের যদি পাংটাম দেখতে হয়, we have to pull the eyelid. বাট কোনো রকম পুলিং ছাড়া যদি আমি পাংটামটা দেখি, তার মানে বুঝতে হবে যে এখানে ঝামেলা আছে. দিস পাংটাম ইজ আউট অফ দ্য lacrimal leg and this patient will definitely have watering. Okay, so এটা স্লিট ল্যাম্প এক্সামিনেশনের সময় আমরা কিন্তু ইজিলি এই জিনিসটা নোটিস করতে পারি. তো এই কিছু কমন ফিচার আছে, যেমন এপিফোরা, প্রমিনেন্ট সার্ভিস অলরেডি আমি বললাম, বিগ সাইন, খুব ইজিলি এগুলো ট্রিট করা যায় সার্জিক্যালি. মিডিয়াল ক্যান্টার টেন্ডন রিলিজ করে করা যায়, অথবা মিডিয়াল কনজেন্টিভোপ্লাস্টি করে করা যায়. শোনা যাচ্ছে তো না? যেমন আমরা যদি এই ছবিটা দেখি, আমরা যদি এই ছবিটা দেখি, এখানে আমরা প্রথমের দিকে দেখেন এই যে ছবিটাতে এখানে অ্যাঙ্গুলেশন অফ দ্য মিডিয়াল ক্যান্সার, এখানে অ্যাঙ্গুলেশন একটা আছে. আর যদি আমরা পরের ছবিটা দেখি, এখানে এই অ্যাঙ্গুলেশনটা চলে গেছে আফটার সার্জারি. সার্জারিতে ডিটেইলস আমি গেলাম না, আমরা জাস্ট এমনি দেখলাম. আরেকটা পেশেন্ট আমরা দেখি এপিফোরা, একটা 50 ইয়ার্স ওল্ড পেশেন্ট, কোনো মিডিয়াল ক্যান্সার অ্যানোমালি নাই, পেটেন্ট ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেম সবই ঠিক আছে. স্টিল এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে, পানি পড়ে সব জায়গায় ঘুরতে থাকে. আমরা যদি একটু কেয়ারফুলি দেখি এই ধরনের পেশেন্টের, দেখবো যে পাংটামটা একটু সোয়েলেন হয়ে আছে. এই ধরনের পেশেন্টের পাংটামটা একটু সোয়েলিং থাকে. এটা আসলে আরেকটা ডিফারেন্ট এন্টিটি, এটাকে বলা হয় ইডিওপ্যাথিক ক্যানাকুলার ইনফ্লামেটরি ডিসঅর্ডার. কেন ইডিওপ্যাথিক বলা হয়? কারণ আমরা যদি ওয়ার্কআপ করি, দেখা যাবে যে এদের কোনো মাইক্রোবায়োলজিক্যাল কোনো ফাইন্ডিংস নাই, এদের নেগেটিভ কোলাজেন ভাস্কুলার ডিজিজ, শুধুমাত্র ক্রনিক ইনফ্লামেশন আছে. যেমন আমরা যদি একটু নরমাল অ্যানাটমিটা দেখি, একটা নরমাল অ্যানাটমিটা দেখি, নরমাল অ্যানাটমি যদি দেখি, এখানে দেখেন যে দুইটা এরিয়া আছে, একটা ইনার এরিয়া পাংটামে,
আরেকটা আউটার এরিয়া। একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে পাংটামের আমরা দুটো এরিয়া পাই, এবং যেটা প্রবলেম হয় এই পাংটামটা এই অ্যানাটমিক্যালি দেখা গেলে প্রথমে তো সেন্ট্রাল ইডিমা হয়, এবং পেরিফেরাল যে পার্টটা আছে ওখানে আস্তে আস্তে ছোট ছোট ব্লাড ভেসেল তৈরি হওয়া শুরু। হ্যাঁ, স্লিপ ল্যাম্পে দেখলে বোঝা যায়, এটাকে বলা হয় টেরেঞ্জিকটেসিস। টেরেঞ্জিকটেসিস করলে যখনই সেখানে ব্লাড ভেসেল তৈরি হবে সেখানে কি হবে, সাইটোকাইন আসবে। সাইটোকাইন আছে একটা ইনফ্লামেটরি একটা মিডিয়েটর, কেমিক্যাল মিডিয়েটর। ইনফ্লামেটরি মিডিয়েটর আসলে ওখানে মেমব্রেন ফর্মেশন হওয়া শুরু হবে। মেমব্রেন ফর্মেশন হয়ে এক সময় মেমব্রেনটা ডেন্স হবে, ডেন্স হয়ে এক সময় কমপ্লিটলি স্কারিং হবে। আমরা যদি একটু স্টেজ ওয়াইজ দেখি, যে প্রোগ্রেসিভ ইডিমা, তারপর ভাস্কুলারাইজেশন, তারপর মিউকোজা, ভাস্কুলারাইজড মিউকোজা, তারপরে ডেন্স মেমব্রেন, এরপরে কমপ্লিট স্কারিং। যেমন আমরা এই যে ছবিটাতে দেখেন এখানে পাংটামটা একটু ইডিমা হয়ে আছে, তাই না? এটা দেখা যাচ্ছে একটু পাংটামটা ইডিমা হয়ে আসলো। এর পরের স্টেজে দেখেন এখানে ভাস্কুলারাইজেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং এখন থেকে যদি আমরা নোটিস করি এরকম কিন্তু অনেক পেশেন্ট পাওয়া যাবে। এটা কিন্তু কম না, এই ধরনের পেশেন্ট কিন্তু অনেক বেশি আছে যেখানে ভাস্কুলারাইজেশন। এই স্টেজে আমরা অনেকেই ভুল করি, অনেকে জেনে করি বা না জেনে করি, আমরা সিরিঞ্জিং করতে থাকি এবং পেশেন্টকে বোঝাই দিই যে তোমার রেক্রিমাল সেসেস ভালো আছে, ড্রপ দিয়ে ছেড়ে দিই। হ্যাঁ, ইভেন অনেক সময় আমরা এখানে ইয়ে দিই, মক্সিফ্লক্সাসিন দিই, যেটা আরো ফার্দার ইনফ্লামেশন ইনভাইট করে। আর মক্সিফ্লক্সাসিন কিন্তু কনজেক্টিভাল হাইপারেমিয়া করে, হাইপারেমিয়া করে ওখানে কিন্তু আরো সাইটোকাইন ফ্লো বাড়ায়। এবং এই পেশেন্টগুলো যখন আমরা সিরিঞ্জিং করি তখন এই সিরিঞ্জিং এর ট্রমার কারণে আরো একটু আমরা ইনফ্লামেশনটাকে আরো একটু ইনভাইট করলাম। সব মিলে আলটিমেটলি পেশেন্ট কিন্তু এরকম একটা ভাস্কুলারাইজড মিউকোজা তৈরি করে আসবে, কিছুদিন পরে আসবে, আরো বা একটা সময় পরে আসবে এরকম ভাস্কুলারাইজড মিউকোজা। এরপরে আসবে যে একটু ডেন্স মেমব্রেন হয়ে গেছে। এই অবস্থায় আর সিরিঞ্জিং মিউজিক কিছু করা যায় না। এরপরে একদমই কিছুই পাওয়া যাবে না, এরপরে একদম কমপ্লিট স্কারিং, কিছুই নাই মানে কোনো কিছু, কোনো ফাংশনাল সাইন পাওয়া। এই ধরনের পেশেন্ট যখন আমরা একটু মিউকোজা যদি হিস্টোপ্যাথোলজি করি দেখা যায় যে টি লিম্ফোসাইটস আছে এখানে, প্রিডমিনেন্ট টি লিম্ফোসাইটস, এবং টি লিম্ফোসাইটসের আগেইনস্টে সবচেয়ে ভালো কাজ করে সাইক্লোস্পোরিন। সো এই পেশেন্ট দেখলে প্রাথমিক স্টেজে যদি স্টেজ 1 বা স্টেজ 2 তে আমরা যদি সাইক্লোস্পোরিন অ্যাড করে দিই, উইথ অর উইদাউট স্টেরয়েড, স্টেরয়েড দিলে একটু ভালো, ইনফ্লামেশনটা আরো তাড়াতাড়ি কমে, সেই ক্ষেত্রে পেশেন্ট কিন্তু আমরা রিভার্স করে ফেলতে পারবো, পাংটামটা ওপেন হয়ে যাবে, ইডিমা চলে যাবে, পেশেন্টের এপিফোরা চলে যাবে। এইটা হচ্ছে একটা স্টেজ। যদি আরো অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, যদি স্কারিং হয়ে যায়, সেক্ষেত্রে তখন আমাদেরকে সার্জিক্যাল স্টেপে যেতে হবে। তখন হয় আমরা স্ট্যান্ডিং করতে পারি, অথবা যদি এজেড পেশেন্ট থাকে আমরা সিসি করতে পারি। কারণ এই পেশেন্টটাকে আমরা আলটিমেটলি পরে স্ট্যান্ডিং করলাম, অথবা আমরা সিসি করতে পারি। আরেক ধরনের পেশেন্ট আছে, একটু এজেড পেশেন্ট যাদের লোয়ার লিড ব্যাক থাকে, আমরা যদি লিড টানি দেখা গেল যে অনেক দূর লিড নিচে চলে আসতেছে, এই ধরনের পেশেন্টগুলো খালি পানি পড়ে করে আসে। এদের কোনো ইনফ্লামেশন দেখবো না, পাংটাম খুব ভালো, এবং এরা ওয়াটারিং এর কমপ্লেন খুব বেশি থাকে। হ্যাঁ, এদের ক্ষেত্রে আসলে কি হয়, বেসিক্যালি আমরা যদি এই ছবিটা দেখি, এখানে এই ক্যানালিকুলারের চারপাশে কিন্তু এই যে হিস্টোপ্যাথোলজি যদি দেখি, এখানে কতগুলো মাসেল ফাইবার আছে, তাই না? এটা মাসেল ফাইবারগুলো হচ্ছে ওকুলোপ্লাস্টিক আর অর্ডিনারি সোকুলিক কম্পোনেন্ট একটা, এবং এরা কি করে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে পানিটাকে টেনে নেয়, এবং পানি আমরা যদি টিয়ার ফ্লোর ফিজিওলজিটা চিন্তা করি তাহলে ওই পানিটা আমাদের আলটিমেটলি ক্যানালিকুলার হয়ে আমরা ল্যাক্রিমাল সাইকেল দিকে চলে যাই। এই অ্যাকশনটা ওদের কমে যায়। আমরা কি করতে পারি, একটু লিডটা টাইটেনিং করতে পারি ল্যাটারাল টার্সারি স্ট্রিপ প্রসিডিউর দিয়ে, উইথ অর উইদাউট থ্রি স্লিপ, তাহলে ওপেনিংটা একটু বাড়ায় দিলাম। অনেক সময় 50-60% ক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলো বেনিফিট পাইতে পারে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি কিছুই করলাম না, একদম কমপ্লিট স্কারিং হয়ে গেল, ওয়াটারিং হয়েছে, কোনো সার্জিক্যাল প্রসিডিউর যেতে যাচ্ছে না, আমরা বটুলিনাম টক্সিন দিতে পারি। একটা ছোট্ট ভিডিও আছে যে আমরা কিভাবে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে বটুলিনাম টক্সিন দিই। লিডটাকে পুল করার পরে পালপিবল পার্ট অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড এটা কিন্তু এক্সপোজ হবে। এক্সপোজ হওয়ার পরে আমরা ওই এক্সপোজ পার্টের ভিতরে যেটা আছে সেখানে আমরা 2 ইউনিটের মতো একটা ব্যাগ পাঞ্চার করে আমরা দিয়ে দিতে পারি। এটাতে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যদি আমরা বটক্স দিই, বটুলিনাম টক্সিন ইনজেকশন দিই, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়াটারিং অনেক কমে যায়। এবং কয়েকবার রিপিট করলে এই জিনিসটা কিন্তু আর থাকে না। কি
মেসেজ কি আমাদের এই যতটুকু আমরা দেখলাম যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমাদের যদি আনএক্সপ্লেইন কোনো একটি করে আমরা চিন্তা করি, আমরা দেখবো এটা কোনো সেঞ্চুরিয়ান সিনড্রোম কিনা, পাংটামটা লেক্রিমাল লেকের বাইরে চলে গেছে কিনা, পাংটামটা খুবই ভালোভাবে ইভালুয়েট করতে হবে। সাথে হিট লেক্সিটি এজেড পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু রুল আউট করতে হবে। কারণে এটা আমরা যদি জানি কিছু নাও করি, যদি আমরা পেশেন্টকে একটু এক্সপ্লেইন করতে পারি, তাহলে কিন্তু পেশেন্টের কিন্তু অর্ধেক সিমটম রিলিফ হয়ে যাবে। ও মনে করবে না, হ্যাঁ, নাহলে কিন্তু পেশেন্ট মনে করে যে তার চোখের সব পানি বাইরে হয়ে যেতেছে এবং আলটিমেটলি এই চোখটা ড্যামেজ হয়ে যাবে। তাদের মাথায় অনেক রকম ডিজিজ ঘুরতে থাকে। হ্যাঁ, সো ইট ইজ ভেরি সিম্পল, জাস্ট এই জিনিসটাই আমরা বললে। এরপর আসি আমরা একটু খুব কমন সার্জারি আমাদের মানে আমরা যখন শুরু করছি এই ধরনের সার্জারি দিয়ে, যদিও আমরা রং ট্রেকে চলি, বাইরের দেশে খুব এক্সপিরিয়েন্স হওয়ার পরে এই ধরনের সার্জারিতে হাত দেয়, কিন্তু আমরা হচ্ছে আমাদের এই ধরনের ক্রনিক ড্যাক্টারাইসিসের চাপ এত বেশি যে আমরা শুরুই করি ক্রনিক ড্যাক্টারাইসিসটাকে, পরে আস্তে আস্তে অন্য সার্জারিগুলোতে ঢুকি। এনিওয়ে, আমরা জানি হোয়াট ইজ ক্রনিক ডিসিআর। ডিসিআরটা হচ্ছে একটা বাইপাস সার্জারি। এখানে একটা অ্যানাস্টোমোসিস করা হয় ল্যাক্রিমাল স্যাক এবং নেজাল ক্যাভিটির মধ্যে at the level of middle fingers. ইন্ডিকেশন গুলো আমরা কম বেশি সবাই জানি। আমরা জানি যে এগুলো আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে পারি, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে পারি। জেনারেল অ্যানেস্থেসিয়া চিলড্রেনদের ক্ষেত্রে, কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে, যদি পেশেন্ট কোঅপারেটিভ না থাকে, ফেল ডিসিআর এর ক্ষেত্রে আমি প্রেফার করি সবসময় জিএ দিয়েই করতে। অনেকে হয়তো লোকাল দিয়ে করার চেষ্টা করে, বাট এই ধরনের পেশেন্ট আই অলওয়েজ প্রেফার টু ডু আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। সার্জারির গোলটা তো হচ্ছে যে এপিফোরা এলিমিনেট করা। এই জন্য আমাদের দরকার একটা ভালো এসটিএম। কমন ইন্ডিকেশন নেজোরেকমার ডাক অবস্ট্রাকশন, নিউকোসিল, আর কিছু ইন্ডিকেশন আছে। প্রিরিকুইজিটের ভিতরে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ধরনের আমরা ইনভেস্টিগেশন করাই, কিন্তু কয়েকটা খুব ইম্পর্টেন্ট যেটা অবশ্যই করা উচিত। একটা হচ্ছে আমরা ব্লাড প্রেশার পেশেন্টের কন্ট্রোল আছে কিনা, ব্লাড সুগার কন্ট্রোল আছে কিনা, ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা দেখা দরকার, হিমোগ্লোবিন লেভেলটা দেখা দরকার। অনেক রোগী কিন্তু 8, 7, 8 এই ধরনের হিমোগ্লোবিন নিয়ে আসে, কিন্তু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটু ডিলে করাই ভালো। আর বয়স্ক পেশেন্ট ইসিজি, ইকো যেটা দরকার, যেভাবে দরকার আমরা সেগুলো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি সাধারণত আমরা। সেখানে আমরা লিডোকেইন এবং বুপিভাকেইনের কম্বিনেশন দিই এবং এগুলো ডিফিউজলি মোস্টলি আমরা প্রেফার করি ডিফিউজ দেওয়া, বাট স্পেসিফিক দিতে পারলে আরো ভালো। আমি একটু কোনটা কোনটা নার্ভ আমরা অ্যাকচুয়ালি ডিসিআর এ আমরা ব্লক দিই। আমরা ইনফ্রাট্রকিয়ার নার্ভ, ইনফ্রাঅরবিটাল নার্ভ, ডরসাল নেজাল নার্ভ এবং অ্যান্টেরিয়র এটমোডাল নার্ভ, এই চারটা নার্ভ আমরা এখানে পজিশনগুলো দেওয়া আছে, কোন নার্ভের পজিশন কোন জায়গায় কালার কোডের মাধ্যমে আমরা যদি অ্যানাটমিতে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারি। এখানে একটা ভিডিও আছে, আমরা দেখাচ্ছি কিভাবে। প্রথমে আমি ডরসাল নেজাল নার্ভটা ব্লক দিতেছি 2 to 3 মিলিমিটার দূরে মিডিয়াল ক্যানভাস থেকে একটু দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু নিচের দিকে টার্ন করলাম একইভাবে, বের না করে। এবং এখন যখন আমরা একটু ইনফিল্ট্রেট করবো, এটা ইনফ্রাঅরবিটাল নার্ভ গেল, এরপরে একটু উপরের দিকে গেলে সেটা চলে গেল ইনফ্রাট্রকিয়ার নার্ভ। তাহলে তিনটা নার্ভ কিন্তু আমরা এখানে কভার করে দিলাম। হ্যাঁ, একটা রয়ে গেল যেটা অ্যান্টেরিয়র নার্ভ, সেটা আমরা করবো কি যে আমরা ক্যারেন্টাল দিয়ে ডাইরেক্ট ঢুকে ডিপে জাস্ট সেকেন্ড নিচের পর্যন্ত যাব, ওখানে আমরা একটু ইনফিল্ট্রেট করে দেবো। এটা করলে পেশেন্টের কিন্তু অনেক কমফর্ট হয়ে যায়। হ্যাঁ, এই চারটা নার্ভ ব্লক হয়ে গেলে, আর সাথে আমরা একটু নেজাল ক্যাভিটিতে আমরা লিগনোকেইন এবং স্টেরয়েড অ্যাড্রেনালিন মিক্সড আমরা দিতে পারি। এটা আমরা এর মাধ্যমে দিতে পারি, অথবা দিয়ে দেওয়ার পরে ইনসিশন একটা বড় ইস্যু। আমরা অনেক সময় ইনসিশন কোথায় দিব, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া থাকে। আমরা যদি একটু ফিল করি যে অ্যান্টেরিয়র লেক্রিমাল ক্রেস্ট, এটা যদি একটু ফিল করে ইনসিশন দিই, দরকার হলে ইনিশিয়ালি প্রথম দিকে আমরা দরকার হলে একটু মার্কিং করে নিব কোন জায়গায় ইনসিশন দিব, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায় ইনসিশন দেওয়াটা। এখানে একটা ভিডিও ছবিতে দেখানো হয়েছে যে আমরা ডট ডট করে অ্যান্টেরিয়র লেক্রিমাল ক্রেস্ট বরাবর আমরা ইনসিশনটা দিয়ে দিতে পারি, অ্যারাউন্ড 10 to 12 মিলিমিটার লেন্থ, এবং মিডিয়াল ক্যান্সার যে টেন্ডন আছে ওটা থেকে 2 to 3 মিলিমিটার একটু উপরে যাবে, 3 মিলিমিটার বা 4 মিলিমিটার। যেমন এখানে একটু দেখা যাচ্ছে কিনা, এই যে ইনসিশন গুলো দেখেন, এই যে এখানে একটা লম্বা স্ট্রেট ইনসিশন,
হ্যাঁ, এখানে একটা ইনসিশন একটু দূরে এইভাবে স্ট্রেট ইনসিশন। এই ইনসিশনের মেইন প্রবলেমটা কোথায়? ম্যাক্সিমাম ইনসিশন কিন্তু মিডিয়াল ক্যান্সার যেটা আছে তার উপরে উঠে গেছে। এই পেশেন্টের যদি কোনো কারণে এটা প্যাটেন্টও হয়, তারপরে তার ওয়াটারিংটা যাবে না। কেন যাবে না? কারণ ড্রেনেজটা কিন্তু আমাদের সবসময় টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি হয়, উল্টা দিকে যেভাবে হয় না। ঠিক আছে? আর পেশেন্টের এটা একটা নাম আছে, সাম সিনড্রোম বলে। ওটা হইতে থাকবে পেশেন্টের অ্যাপিফোর। আমরা সিরিঞ্জিং করবো, পেশেন্ট গলায় পানি চলে যাবে, কিন্তু ইয়ে করলে এটা থাকে। এই পেশেন্টকে যদি আমি বসায় বসায় সিরিঞ্জিং করি, তাহলে কিন্তু রিগার্জিটেশন উপরের দিক দিয়ে চলে আসবে। শুয়ে যদি করি, মাথা একটু উঁচু করে, তাহলে গলায় চলে যাবে। ঠিক আছে? এটা একটা ইনসিশনের আমরা একটা সাইড দেখাই, এটা ছোট ভিডিও আছে। আমরা আগে একটা মার্কিংটা করে নিলাম, একটা প্রপার্টি ফ্রি করে আগে করে জাস্ট বরাবর আমরা ইনসিশনটা করব। যারা নতুন শুরু করে বা ডিসিআর প্রথম দিকে করে, আমি তাদেরকে বলবো যে আগে মার্কিংটা করে তারপর ইনসিশন দিতে। ব্লাইন্ডলি ইনসিশন না দিয়ে ফিল করে মার্কিংটা করে তারপর ইনসিশন। ইনসিশন যদি ভালো হয়, পুরো সার্জারি ভালো হবে। ইনসিশনে যদি গ্যাঞ্জাম হয়, সার্জারির কোনো না কোনো জায়গায় গিয়ে সমস্যা হবে। এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ট্র্যাকশন সুচার না দিয়ে করার চেষ্টা করি। ট্র্যাকশন সুচার অবশ্যই দিতে হবে, 3টা বা 4টা। ক্যাটসপো চাইলে ক্যাটসপো ইউজ করা যায়। আমি বেসিক্যালি পছন্দ করি না, কারণ ওটা আরেকটা জায়গায় একটু আটকায় রাখে। ট্র্যাকশন সুচারটা খুব ভালো। এবং যখন আমরা ল্যাটারাল সুচার দিব, এটা স্যাকের একটা পার্ট ধরে দিতে পারলে ভালো, উপরের বর্ডারটা। নাইলে যখন এটা বারবার মুভ করে, ব্লাড মুছার চেষ্টা করে, তখন অনেক সময় দেখা যায় যে স্যাকটাই পুরো সেপারেট। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। অস্টিয়াল ক্রিয়েশন, আমরা পাঁচটা কোথায় ঢুকাবো? আমরা জানি যে খুব থিন বোন হচ্ছে ল্যাক্রিমাল প্যাপাইসিয়া, তাই না? এটা থাকে ল্যাক্রিমাল বোন এবং ইকুয়েডাল বোনের জাংশনে। তো ওই বরাবর আমরা যদি ইকুয়েড এবং ল্যাক্রিমাল বোনের জাংশনে যদি আমরা 5টা ঢুকাই দিতে পারি, একবার ওটা তাহলে ভাঙা শুরু হয়ে যাবে। এবং অ্যান্টেরিয়রলি, মানে আমরা যদি পেশেন্টের শোয়া থাকে, অ্যান্টেরিয়রলি আমরা যতক্ষণ পর্যন্ত আমরা 5টা ঢুকাতে পারি ততক্ষণ আমরা করব। পোস্টেরিয়রলি আমরা যতক্ষণ এরেটেড ইকুয়েড পাবো না ততক্ষণ করব। সুপেরিয়রলি আমরা 2 মিলিমিটার একটু ক্যান্সাসের উপরে হিসাব করে দেখব। আর ইনফেরিয়রলি ন্যাসোরেক্টামাল ক্যানাল যেখানে আছে ততক্ষণ পর্যন্ত হবে। তাহলে আমাদের প্রায় অ্যারাউন্ড 10 to 12 মিনিটের একটা স্ক্যান হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন অস্টিয়াম করবো, যেমন এই যে রাউন্ড সার্কেলটা, এটা হচ্ছে একটা বনি অস্টিয়াম। এবং এই বনি অস্টিয়ামকে যদি আমি একটা ইমেজিনারি লাইন দিয়ে আপার হাফ এবং লোয়ার হাফ যদি 2 ভাগে ভাগ করি, তাহলে আমার যে এই যে ল্যাক্রিমাল প্রোবটা পাস হয়েছে, দেখা যাচ্ছে যে এখানে একটা ল্যাক্রিমাল প্রোব পাস হয়েছে, এই অ্যারো জায়গাটা, এইটা থাকবে কিন্তু আপার হাফে। এবং এটা যখন আমরা কাজ করব, তখন আমাদেরকে দেখে নিতে হবে যে আমার যে অস্টিয়াম, আমার যে প্রোবটা গেছে, এটা আপার হাফে আছে কিনা। তাহলে ওই যে সাম সিনড্রোমের কথা বললাম, ওই জিনিসটা আর হবে না। গ্রেভিটির দিকে, নিচের দিকে ড্রেনেজের এসে আমরা ফ্ল্যাপ করব ল্যাক্রিমাল স্যাকের একটু প্রোব করে, একটু টেনশন করে প্রোবের মাধ্যমে, তারপর আমরা স্যাক করতে পারি। অল্টারনেট টেকনিক আছে, অনেকে ভিস্কো দিয়ে করে, ভিস্কো দিয়ে স্যাকটাকে ফুলে দিয়ে তারপর করে, সেটাও করা যেতে পারে। ফ্ল্যাপটা, অ্যান্টেরিয়র ফ্ল্যাপটা আমরা রাখি, পোস্টেরিয়র ফ্ল্যাপটা আমরা এক্সারসাইজ করে দিই, এবং একইভাবে আমরা নেজাল ফ্ল্যাপও তৈরি করি। হ্যাঁ, এখানে অনেক সময় একটু কথা আসতে পারে যে অ্যান্টেরিয়র ফ্ল্যাপ, পোস্টেরিয়র ফ্ল্যাপ দুটোটা রাখা যায় কিনা। রাখা যায়। পোস্টেরিয়র ফ্ল্যাপটা রেখে একটু টাইম কনজিউমিং, অনেক সময় ব্লিডিং হলে পোস্টেরিয়র ফ্ল্যাপ রেখে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু স্টাডিতে দেখা গেছে যে আমরা যদি পোস্টেরিয়র ফ্ল্যাপ এক্সারসাইজও করে ফেলি, খুব একটা সাকসেস রেট খুব একটা হ্যাম্পার হয় না। অ্যানাস্টোমোসিস, ফ্ল্যাপ টু ফ্ল্যাপ অ্যানাস্টোমোসিস ইম্পর্টেন্ট। সেকিং থাকলে আমরা একটু এন্ডিং করে নিতে পারি যদি লুজ থাকে। ক্লোজার আমরা সাধারণত মাসেলগুলো 60 রিফিল দিয়ে করি, স্কিনটা সিপ দিয়ে করা যায়, কেউ চাইলে রিফিল দিয়েও করতে পারে। আর মাঝে মাঝে আমাদের অ্যাডজান্টিভ মেজার ইউজ করতে হয়, যেমন মাইক্রোসিন সি, এটা যখন সাধারণত ফেল ডিসিআর বা এগুলো ইউজ করা হয়, এবং ইনকিউবেশন এটা ইম্পর্টেন্ট পার্ট। একবার আমরা সার্জারি শেষ করে ফেললাম, হ্যাঁ, সার্জারি শেষ করলে কিন্তু আমাদের কাজ শেষ হয় না। পেশেন্টের সাথে 2টা কথা বলা, পেশেন্টের অ্যাটেন্ডেন্সের সাথে 2টা কথা বলা, এটা কিন্তু আমাদের সার্জারির পার্ট হওয়া উচিত।
হ্যাঁ, এটাকে আমরা সার্জারির বাইরে রাখি আসলে। তো দিস শুড বি দ্য পার্ট অফ এ সার্জারি। আমার সাথে যারা কাজ করছো বা যারা আমাকে দেখছো, তোমরা দেখছো যে আমি কিন্তু রুগীকে বলি যে আপনার অপারেশন ভালো হয়েছে, আপনার অপারেশন সুন্দর হয়েছে, হ্যাঁ, তারপর অনেক বলে দিই যে এটার সময় নাকে ব্যান্ডেজ আছে, একটু ব্লাড আসতে পারে, অ্যাটেন্ডেন্সকে ডেকে আমরা অনেক সময় কথা বলে নিই। আর এখন যে আমাদের সিচুয়েশন মেডিকেল লাইনে, আমার মনে হয় আমাদের কাউন্সেলিংটা আরও স্ট্রং করা উচিত, যে কি হয়েছে না হয়েছে। পেশেন্টের রিঅ্যাসুরেন্সটা হলে পেশেন্ট কিন্তু অনেক শান্ত থাকে। আদারওয়াইজ এই ব্যথা, এই ব্লাড আসছে, একটু রক্ত দেখলেই আটকায় উঠে। তো এই ধরনের পেশেন্টগুলো আমাদের ম্যানেজ করাটা ইজি হয়। বিশেষ করে আমরা যদি ডিসিআর পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিই, আমরা যদি ভর্তি থাকলে একরকম অ্যাডভাইস থাকে, ভর্তি না থাকলে আরও কাউন্সেলিংটা আরেকটু বেটার হতে হবে। হিমোস্টেসিস কয়েকটা টিপস কীরকম হতে পারে, যেমন আমরা অলরেডি বললাম পেশেন্টের ব্লাড প্রেশারটা আগে থেকেই কন্ট্রোল রাখতে হবে, পেশেন্টের সোকিংটা হতে হবে অ্যাড্রেনালিন মিক্সড, প্রোপেলেন্স মিক্সড, তারপর নেজাল প্যাকিং প্রথমে একটু দিয়ে রাখলে ব্লিডিংয়ের চান্সটা কমে যায়। খুব ব্লিডিং হলে একটু হেডটা এলিভেট করে দিতে হবে, টেবিলের হেডটা এলিভেট করে দিলে ব্লিডিংটা কিন্তু একটু কমে আসে। এবং সাকসার মেশিন ইউজ করলে ইটস বেটার। মাঝে মধ্যে লাগলে আমরা কটারিও ইউজ করি। কমপ্লিকেশন নর্মাল ইউজ আছে যদি না দেয়, আমরা একটা আছে যেমন স্কারিং। স্কারিং এর একটা ট্রিটমেন্ট হচ্ছে যদি আর্লি স্টেজে আমরা দেখি স্কারিং, আমরা কিন্তু ইনজেকশন ট্রাইমসেরামাইস্টেনাইড অথবা সাবস্কার আমরা 5-fluorouracil এই দুইটা থেকে যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি, এটাতে কিন্তু স্কারিং কিন্তু কমে আসে। 5-FU দিয়ে আমি আগে দিয়ে দিতাম, এখন আমি 5-FU ক্যান্সার ডিফর্মিটি থাকলে একটু আমরা কারেকশন করতে পারি যদি থাকে। ইনজুরি হয় অনেক সময়, ইনজুরি হতে পারে, এটা রিপেয়ার দরকার, টিউব চলে আসে, টিউবটা আবার রিপ্লেস করে দিতে হবে, টিউবটা চলে আসে। টিউব আমরা কতদিন রাখবো, এটা অনেকের কোশ্চেন, এটা একটা পার্ট অফ ডিবেট। হ্যাঁ, আমরা এক সময় যখন প্রথম দিকে শুরু করছিলাম আমরা 3 মাস রাখতাম, কিন্তু গ্রাজুয়ালি আমরা যত দেখলাম এখন কিন্তু আমরা 6 উইকস রাখি। যে স্টাডি দেখা গেছে যে এই যে পুরো গ্র্যানুলেশনটা কমপ্লিট হইতে 3 উইকসের বেশি লাগে না। হ্যাঁ, তারপরে আমরা 6 উইকস রাখি। এর বেশি রাখলে কি হয় যে অনেক সময় ওখানে রাইনোস্টোমির যেখানে সাইট আছে সেখানে গ্র্যানুলোমা তৈরি হতে পারে। এই গ্র্যানুলোমা ইটসেলফ ইজ এ কজ অফ ফেলিউর। এই জন্য আমরা 6 উইকস পরে টিউবটা রিমুভ করে ফেললে ভালো। মানে এর বেশি আর পেশেন্ট রাখা না রাখার মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে। সাকসেসফুল ডিসিআর তাহলে আমরা কিভাবে আউটকামটা মেজার করি? অবশ্যই প্যাটেন্সি থাকতে হবে। শুধু প্যাটেন্সি থাকলে হবে না, পেশেন্টের সিমটমও রিলিভ হতে হবে, এটা একটা। এবং লিটারেচার ওয়াইজ এটা সাকসেস রেট ভেরি করে, 85 থেকে 99% পর্যন্ত সাকসেস রেট বলা আছে। কয়েকটা টিপস তাহলে আমরা একটু যদি সামারাইজ করি, পেশেন্ট সিলেকশন প্রথমে অবশ্যই ইম্পর্টেন্ট, তারপর ইনসিশনের সাইজ ঠিক মতো দিতে হবে, অস্টিয়ামের সাইজ ঠিক মতো দিতে হবে, সাইট অফ অস্টিয়াম যেটা আমি দেখালাম এটা প্রপার দিতে হবে, টিউব দিতে হবে, এডিকুয়েট হেমোস্টেসিসটা মেইনটেইন করতে হবে। টিউবের ব্যাপারে একটা ব্যাপার আছে যে টিউব, আমি যখন রিসেন্টলি যেগুলো কেসগুলো করি আমি 100% কেসে অলমোস্ট টিউব দিই। কারণ টিউবের ব্যাপারে যেগুলো স্টাডি আছে যে টিউব না দিলে সাকসেস রেট এবং টিউব দিলে 1 to 2% সাকসেস রেট বাড়ে। তো আমার লজিক হচ্ছে যে যদি 1 to 2% বাড়ে আমার সমস্যা কি? দিই না, 1 to 2% খুব একটা কষ্ট তো হয় না, কিন্তু যদি একবার দেওয়ার যদি প্র্যাকটিসে চলে আসে, হ্যাঁ না কোনো পেমেন্ট নেই না। টিউব এগুলো দামও ওরকম বেশি না। আর থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা এটা নিয়ে আলাপ করতে পারি।